वेलकम टू WBCS गाइड यूट्यूब चैनल। डियर एस्पिरेंट्स, आज के আমরা স্ট্যাটিক পার্ট হিসেবে ইন্ডিয়ান পলিটির পার্ট হিসেবে নয়, স্ট্যাটিক পার্ট হিসেবে ইন্ডিয়ান পলিটির একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি। যে ইন্ডিয়ান পলিটি থেকে মোটামুটি দেখো যে কোনো পরীক্ষাতে পলিটিতে ইন্টারনাল যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো তো থাকবেই। তো এই ক্লাসে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট কভার করব, দ্যাট ইজ আ গ্ল্যান্স অফ কনস্টিটিউশন। মানে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আমাদের টোটাল কনস্টিটিউশনটাকে এক ঝলক আমরা দেখে নিচ্ছি, অর্থাৎ যেখান থেকে রিপিটেড কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে। তাহলে মোস্ট রিপিটেড টপিকস অ্যাজড ইন এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনে যে টপিকগুলো খুব রিপিটেডলি জিজ্ঞেস করছে প্রত্যেক বছর যে কোনো পরীক্ষাতে, তার একটা গ্ল্যান্স হবে। অর্থাৎ একটা ইন্ডিয়ান পলিটির মাস্টার ভিডিও বলতে পারো। সো এর যা কিছু নোটপত্র আছে সেটা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে PDF আকারে। যারা জয়েন করে নেবে। আর বারবার আমি বলছি, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। এর সাথে আমরা কিছু উইথ টিপস অ্যান্ড ট্রিক্সও দেখব। ইম্পর্ট্যান্ট আর্টিকেলসগুলোকে আমরা দেখে নেব। এখানে আমি 80 আর্টিকেলসকে রেখেছি, যে 80 আর্টিকেলসকে পরীক্ষাতে বিভিন্ন সময় বিভিন্নভাবে জিজ্ঞেস করা হয়। তাহলে আমাদের কনস্টিটিউশন থেকে যদি গুরুত্বপূর্ণ আর্টিকেলস পড়তে হয়, তাহলে এই 80টি আর্টিকেলস আমাদের জানা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। সবার প্রথমে আমরা যখন আমাদের কনস্টিটিউশনের মেকিংটাকে দেখি, কনস্টিটিউশন তৈরি করার জন্য আমাদের ভারতবর্ষে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল। আর সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা প্রথমবার যে মিটিংয়ে বসেছিল সেটা কবে, দ্যাট ইজ 9th ডিসেম্বর 1946। 1946 সালের 9 ডিসেম্বর এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম বৈঠক হয়েছিল। এবং সেই বৈঠকে, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট বৈঠকে যিনি অস্থায়ীভাবে সভাপতির পদ অলঙ্কার করেছিলেন, তার নাম ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ডক্টর সচ্চিদানন্দ সিনহা, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। ঠিক তার 3 দিন পরে, অর্থাৎ 11 ডিসেম্বর 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন বসলো, তখন তার পার্মানেন্ট প্রেসিডেন্টকে নির্বাচন করা হলো, যিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে প্রশ্ন হচ্ছে এই, যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে প্রেসিডেন্টকে, তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি নির্বাচিত হয়েছেন কবে? 1946-এর 11 ডিসেম্বর। ওকে, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 9th ডিসেম্বর গঠিত হয়েছিল এবং তার প্রথম যে বৈঠক হয়েছিল সেখানে অস্থায়ীভাবে সভাপতিত্ব করেছিলেন কে না, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ক্লিয়ার? তারপর এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ কী ছিল, যে তারা একটা কনস্টিটিউশনকে ড্রাফট করবে। সেই জন্য 1947 সালের 29 আগস্ট একটি ড্রাফটিং কমিটি নিয়োগ করা হয়। আর সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয় কাকে না, ডক্টর BR আম্বেদকরকে। তো ডক্টর BR আম্বেদকরের নেতৃত্বে ড্রাফটিং কমিটি একটা কনস্টিটিউশনের খসড়া ড্রাফট তৈরি করে। আর সেই ড্রাফটটি 4 নভেম্বর 1946-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সাবমিট করা হয়। এবার এই যে ড্রাফটটি সাবমিট করা হয়েছিল কনস্টিটিউশনের, সেই ড্রাফটটিকে 2000 টাইমস অ্যামেন্ড করা হয়েছে। 2000 টাইমস, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ওই ড্রাফটেড কনস্টিটিউশনকে 2000 বার অ্যামেন্ড করে ফাইনালি সেই কনস্টিটিউশনটাকে গ্রহণ করা হয়েছে 26 নভেম্বর 1949-এ। বুঝতে পারছো কি বলেছি? তাহলে 4 নভেম্বর 1947-এ ড্রাফটেড কনস্টিটিউশনটাকে সাবমিট করা হয়। 2000 সেখানে আলাপ আলোচনার মাধ্যমে, এখন যেমন পার্লামেন্টের কার্যবিধি চলছে সেরকম ওখানেও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতেও এই কার্যবিধি চলেছিল। প্রত্যেকটা আর্টিকেলকে ধরে ধরে আলোচনা হয়েছিল এবং 2000টি অ্যামেন্ডমেন্টের পর একটা ফাইনাল খসড়া আমরা পেয়েছিলাম 26 নভেম্বর 1949-এ। ওকে, এবং সেইটাকে 1950 সালের 24 জানুয়ারি সবাই মিলে সাইন করেছিল কনস্টিটিউশনতে, অর্থাৎ হ্যান্ড রিটেন যে কনস্টিটিউশন ছিল সেটাকে সাইন করা হয়েছিল সেই সময় নেতাদের দ্বারা বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মেম্বারদের দ্বারা। এবং আলটিমেটলি তারপর আমরা 26 জানুয়ারি 1950 সালে ভারতবর্ষের কনস্টিটিউশনটাকে লিগালি এনফোর্স করেছিলাম। ওকে, আর এই গোটা পর্ব চলেছিল যে সময়, সেটা হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে 2 বছর 11 মাস 18 দিন টোটাল সময় লেগেছিল আমাদের এই কনস্টিটিউশন ফরমেশনের জন্য। নাও আমরা কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন কনস্টিটিউশনের 8খানা শিডিউল ছিল। পরবর্তীতে 4টি শিডিউল তৈরি করা হয়েছে। তাহলে 8খানা শিডিউল কী কী ছিল?
সেটাকে নেমনিক হিসাবে মনে রাখার জন্য তোমরা মনে রাখবে টিয়ার্স অফ ওল্ড পিএম, অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশনের 12টা শিডিউলস রয়েছে, 12টা তালিকা রয়েছে, সেই কোন তালিকার মধ্যে কোন বিষয় রাখা হয়েছে এইটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট বিষয়, প্রশ্ন জিজ্ঞেস করে। তো মনে রাখতে পারবে তো, টিয়ার্স অফ ওল্ড পিএম মানে বুড়ো প্রাইম মিনিস্টারের চোখের জল। তাহলে টিয়ার্স অফ ওল্ড পিএম, এখানে টি ফর টেরিটরিজ অ্যান্ড স্টেটস। তাহলে ফার্স্ট শিডিউলে কি রাখা আছে না, ফার্স্ট শিডিউলে রাখা আছে ভারতের টেরিটরি এবং ভারতের রাজ্যগুলো সম্পর্কে। সেকেন্ড হচ্ছে ই ফর এমোলিউমেন্টস, অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এনাদের যে এমোলিউমেন্টস হবে, ভাতা হবে বা বেতন হবে, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। নাও এ ফর থার্ড শিডিউলে কি রাখা হয়েছে, অ্যাফার্মেশন অ্যান্ড ওথ, কীভাবে সাংবিধানিক পদগুলোতে যারা বসবেন তারা কি অ্যাফার্মেশন করবেন, কি শপথ গ্রহণ করবেন, সেই বিষয়টা বলা হয়েছে। ফোর্থ শিডিউলে কি আছে দেখো, আর ফর রাজ্যসভা অ্যান্ড সিট অ্যালোকেশন, রাজ্যসভার কত সিট হবে, জনসংখ্যা বৃদ্ধি পেলে কিভাবে সিট বৃদ্ধি পাবে, তো এই সমস্ত বিষয় রাজ্যসভা সম্পর্কে সমস্ত ধরনের প্রভিশনস ফোর্থ শিডিউলে রয়েছে। ফিফথ শিডিউলে দেখো টিয়ার্সের এসে কী রয়েছে, শিডিউল্ড এরিয়াজ। আমাদের ভারতবর্ষে কিছু শিডিউল্ড এরিয়াজ করা হয়েছে যেখানে SC ST সমুদায় থাকে, তাদের যাতে উন্নতি হয় বা তাদের সোশ্যাল স্ট্যাটাস যাতে উন্নতি হয় বা তাদের সার্বিক উন্নতি প্রকল্পের জন্য কতগুলো স্থানকে নির্দিষ্ট করা হয়েছে, সেইখানে আলাদা ধরনের শাসন ব্যবস্থা চলবে। যেমন সারা ভারতবর্ষে একটা শাসন ব্যবস্থা তো চলবেই, কিন্তু যারা উইকার সেকশন, যারা দুর্বল জনগোষ্ঠী, তাদের উন্নতির জন্য আলাদা করে একটা এরিয়া তৈরি করা হয়েছে যেখানে আলাদা করে শাসন ব্যবস্থা হবে। আমি যদিও তোমাদের এই 12 শিডিউলসকে খুব ডিটেলসে আমি তোমাদেরকে চ্যানেলে পড়িয়ে রেখেছি, একবার প্লেলিস্টটা দেখে নিও। হ্যাঁ, আমাদের কিসের প্লেলিস্ট দেখবে বলো তো, ইন্ডিয়ান পলিটি প্লেলিস্টটা দেখবে, ওখানে আমি পড়িয়ে রেখেছি। ও ফর আদার্স মানে কিছু ট্রাইবাল পিপলদের জন্য, কিছু ট্রাইবাল ক্লাসদের জন্য আলাদা কিছু এরিয়াকে শিডিউল করা হয়েছে 6th শিডিউলে। 7th শিডিউলে আছে এফ ফর ফেডারেল লিস্ট, অর্থাৎ আমাদের ভারতবর্ষে কতগুলো সেক্টরকে রাজ্যের জন্য দেওয়া হয়েছে, কতগুলো সেক্টরকে কেন্দ্রের জন্য দেওয়া হয়েছে, কতগুলো সেক্টর রাজ্য কেন্দ্র উভয়ের জন্য রাখা হয়েছে। অর্থাৎ আমাদের যে লিস্ট, অর্থাৎ কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা, সেটা কোথায় দেখবো না 7th শিডিউলে দেখবো। এফ ফর ফেডারেল লিস্ট এভাবে মনে রাখবো। ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী হবে, ভারতবর্ষে কতগুলো ল্যাঙ্গুয়েজ থাকবে সংবিধান স্বীকৃত, সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এই এর মধ্যে পাবো। তাহলে এই 8খানা ছিল হচ্ছে আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে, পরবর্তীকালে এই 4টেকে অ্যাড করা হয়েছে। নাও 9th শিডিউল হচ্ছে ল্যান্ড রিফর্মস। আমরা জানি আমরা এই আলোচনা কিন্তু তোমাদের কনস্টিটিউশন পার্টে করেছি, তো এখানে আর ডিটেলস আলোচনা করছি না, তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে ক্লাসটা। তো এলে আছে ল্যান্ড রিফর্মস, অর্থাৎ জমিদারি প্রথা অ্যাবলিশন করার পরে যে প্রপার্টি রাইট, সেইটাকে কিন্তু এই 9th শিডিউলে রাখা হয়েছে। 10th শিডিউলে আছে ডি ফর অ্যান্টি ডিফেকশন ল, এখানে আছে। এটা 1985 সালে রাজীব গান্ধীর আমলে এটাকে ইনসার্ট করা হয়েছিল 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 11 নম্বর শিডিউল যেটাতে পি রয়েছে, পি ফর পঞ্চায়েতস, অর্থাৎ পঞ্চায়েত রাজ, সেটা কনস্টিটিউশনের 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992তে এটাকে ইনসার্ট করা হয়েছিল। আর 12th হচ্ছে মিউনিসিপ্যালিটিস। 12 নম্বর শিডিউলে কি আছে, মিউনিসিপ্যাল, অর্থাৎ পৌরসভা এলাকা সম্পর্কে বা পৌরসভা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এটা 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1993 সালে কনস্টিটিউশনে ঢোকানো হয়েছিল। তাহলে এই গেল 12টা শিডিউলস। কোন শিডিউলে কী আছে আমরা এটা দেখে বুঝে যাব তো। তাহলে টি ফর টেরিটরি, ই ফর এমোলিউমেন্টস, এ ফর অ্যাফার্মেশন অ্যান্ড ওথ, আর ফর রাজ্যসভা, এস ফর শিডিউল্ড এরিয়াজ, অফের ও ফর আদার শিডিউল্ড এরিয়া, আদার ট্রাইবাল এরিয়াজ, এফ ফর ফেডারেল লিস্ট, ওল্ড ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এল ফর ল্যান্ড রিফর্মস, ডি ফর অ্যান্টি ডিফেকশন ল, পি ফর পঞ্চায়েত, এম ফর মিউনিসিপ্যাল। এইভাবে মনে রাখবো আমাদের 12টা শিডিউলস। ওকে, বেশ। নেক্সট, আমাদের কনস্টিটিউশনে 22টি পার্ট আছে, 22টি পার্ট। কিন্তু একটা কথা মাথায় রেখো, আমাদের কনস্টিটিউশনের যে 6th পার্ট, সেটাকে অমিট করা হয়েছে ইন দ্য ইয়ার 1956। 1956 সালে আমাদের কনস্টিটিউশনের যে পার্ট 7 নম্বর পার্টটি, যেখানে একটি আর্টিকেল ছিল 238, এটাকে অমিট করে দেওয়া হয়েছে, এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। কেন? এইটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে সম্পত্তির অধিকারের বিষয়টা ছিল, যেটাকে এখান থেকে তুলে নিয়ে ওই যে 9th শিডিউল বললাম, 9th শিডিউলে রাখা আছে। তো এটা মাথায় রেখো, সম্পত্তির অধিকার নয়, এখানে একটা বিষয় ছিল, এক মিনিট লেট মি কারেক্ট মাইসেলফ। সম্পত্তির অধিকার নয়, এখানে ছিল হচ্ছে তোমার
পার্ট 7-এ আর্টিকেল 238-এ ছিল হচ্ছে ওই ক্যাটাগরি অফ স্টেটস ছিল, ক্যাটাগরি অফ স্টেট মানে এ ক্যাটাগরির স্টেট, বি ক্যাটাগরির স্টেট এরকম আগে ছিল। তো বি ক্যাটাগরির স্টেটটাকে না অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ওটা ছিল 7th অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ মনে রেখো 7th অ্যামেন্ডমেন্ট। এই 7th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা কবে হয়েছিল 1956, 1956-তে। এখানে বলা হয়েছিল যে ভারতের রাজ্যগুলোকে আর কোনো ক্যাটাগরি দেওয়া হবে না, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি এমন দেওয়া হবে না। ক্যাটাগরি একটাই হবে, হবে কিছু রাজ্য আর কিছু হবে কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল কোনগুলো? যে জায়গাতে পার্লামেন্ট ঠিকঠাক, সেই রাজ্যের কনস্টিটিউয়েন্ট সেই রাজ্যের অ্যাসেম্বলি তৈরি হয়নি, সেই রাজ্যের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি হয়নি, বা সেই রাজ্যটা ছোট, বা সেই রাজ্যের জনসংখ্যা কম, এরকম ছোট ছোট জায়গার ক্ষেত্রে যেখানে কেন্দ্র সরকার সরাসরি শাসন পরিচালনা করবে, সেই সমস্ত জায়গাগুলোকে ভাগ করা হয়েছিল। তাহলে ওই এ ক্যাটাগরি স্টেট, বি ক্যাটাগরি স্টেট এরকম তুলে দিয়ে দুটো ক্যাটাগরি করা হয়েছিল, একটা হচ্ছে পূর্ণ রাজ্য আর একটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল 7th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1956-এ। তো সেই জায়গা থেকে এই পার্টটাকে ডিলিট করে দেওয়া হয়েছে আমাদের কনস্টিটিউশন থেকে। ওকে, তো বি ক্যাটাগরি স্টেট যেটা ছিল তারা কারা? প্রিন্সলি স্টেট। সেই সময়কালে যে প্রিন্সলি স্টেট আমাদের ভারতে ছিল, সেই সমস্ত স্টেটগুলোকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে এই 7th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1956-এ সেইটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে তাহলে কী দাঁড়ালো যে আমাদের এই পার্ট 7 এটাও কিন্তু ডিলিট হয়ে গেল। তাহলে এবার আসো কোন পার্টের মধ্যে কোন বিষয়টা রয়েছে আমরা একবার দেখে নিই, খুব ইম্পর্ট্যান্ট। আমাদের কনস্টিটিউশনের পার্ট এতে 1 থেকে 4 নম্বর আর্টিকেলটা রয়েছে। এখানে ইউনিয়ন আর এর টেরিটরি সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাজ্যের নামকরণ, ভারতবর্ষ কেমন প্রকৃতির শাসন ব্যবস্থা চলবে, এভরিথিং এইখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আর্টিকেল 1 to 4 পার্ট 1-এর অংশ। পার্ট 2-তে আমরা সিটিজেনশিপ দেখতে পাবো। পার্ট 2-তে কী দেখতে পাবো না সিটিজেনশিপ। আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 পর্যন্ত আমরা ভারতের নাগরিকত্ব সম্পর্কে দেখতে পাবো। পার্ট 3-তে আমরা পাবো ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে, অর্থাৎ আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে আমরা পার্ট 3-তে জানতে পাবো। পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে আমরা ডিপিএসপি দেখতে পাবো, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আর্টিকেল 36 থেকে 51-এর মধ্যে দেখতে পাবো। তারপর পাবো পার্ট 4-এর এ। পার্ট 4-এর এতে আমরা দেখতে পাবো কি না, দ্যাট ইজ পার্ট 4-এর এতে আমরা দেখতে পাবো ফান্ডামেন্টাল ডিউটিস। এই ফান্ডামেন্টাল ডিউটিসকে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশনে ইনসার্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার 1976-এ। ওকে, আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস, এবং এর জন্য আর্টিকেল হচ্ছে একটাই আর্টিকেল আছে 51-এর এ। 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের এখন রয়েছে। তারপর আসো পার্ট 5। পার্ট 5-এ আমরা দেখতে পাবো হচ্ছে কেন্দ্র সরকার সম্পর্কে দেখতে পাবো, ইউনিয়ন গভর্নমেন্ট সম্পর্কে। সেখানে এক্সিকিউটিভ, পার্লামেন্টারি, প্রেসিডেন্ট, লেজিসলেটিভ পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট, ইউনিয়ন জুডিশিয়ারি এবং কন্ট্রোল অডিটর জেনারেলকে দেখতে পাবো, সিএজিকে দেখতে পাবো। তাহলে এটা কেন্দ্র সরকারকে দেখতে পাবো কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল? 52 থেকে 151-তে দেখতে পাবো। পার্ট 6-এ আমরা রাজ্য সরকারগুলোকে দেখতে পাবো। তাহলে কেন্দ্র সরকার কোথায় দেখবো? পার্ট 5-এ দেখবো, আর্টিকেল 52 থেকে আর্টিকেল 51-এর মধ্যে। আর পার্ট 6-এ কি দেখব না রাজ্য সরকারগুলোকে দেখব, অর্থাৎ রাজ্য সম্পর্কে প্রভিশনসকে দেখব, যেখানে রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্যের এক্সিকিউটিভ বডি, রাজ্যের চিফ মিনিস্টার, গভর্নর, হাইকোর্ট, সাবঅর্ডিনেট কোর্টস এদেরকে দেখতে পাবো আর্টিকেল 152 থেকে 237 পর্যন্ত। পার্ট 6 তো অ্যাবলিশড হয়ে গেছে বললাম, পার্ট 7 অ্যাবলিশড হয়ে গেছে বললাম। পার্ট 8, পার্ট নম্বর 8-এর মধ্যে আমরা দেখতে পাবো ইউনিয়ন টেরিটরিজ সম্পর্কে, যেখানে 239 থেকে 242 পর্যন্ত। পার্ট 9-এর মধ্যে আমরা দেখতে পাবো পঞ্চায়েত ব্যবস্থা, 243 থেকে 243-এর ও পর্যন্ত আর্টিকেলে, মানে 243A, 243B এরকম করে আর্টিকেলসগুলো এখানে রাখা আছে। তেমনি করে 243O পর্যন্ত আমরা দেখব পার্ট 9-এ। আচ্ছা, পার্ট 9-এর এতে আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্পর্কে দেখতে পাবো, যেখানে 243-এর P থেকে শুরু করে 243-এর ZG পর্যন্ত গিয়ে থামবে। ওকে, চলো তারপর আমরা দেখছি 9-এর B। 9-এর বিতে যে কোঅপারেটিভ সোসাইটিগুলো রয়েছে সেই কোঅপারেটিভ সোসাইটি সম্পর্কে বলা হয়েছে। পার্ট 9-এ কী বলা, এবার 10, পার্ট 10-এ কী বলা হয়েছে? পার্ট 10-এ আমরা শিডিউলড এরিয়াস আর শিডিউলড ট্রাইব এরিয়াসগুলোকে দেখব। ঠিক আছে, এটা পার্ট 9-এ আর্টিকেল 244 থেকে 244A পর্যন্ত। তারপর পার্ট 11, পার্ট 11-এ আমরা কি দেখব না
রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে যে রিলেশন, লেজিসলেটিভ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিলেশন, সেটাকে আমরা দেখব কোথায়, পার্ট 11-এর মধ্যে, আর্টিকেল 245 থেকে আর্টিকেল 263-এর মধ্যে। তারপর আছে পার্ট 12, বারবার কিন্তু এই ভিডিওটা দেখবে, বারবার দেখবে, তাহলেই মুখস্থ হবে, নাহলে কিন্তু আদারওয়াইজ পড়ে মুখস্থ করা যাবে না। এই যে ভিজুয়ালাইজ করছো এবং কানে শুনছো, এভাবেই মুখস্থ হবে। পার্ট 12 কি আছে না, পার্ট 12-এ আছে আমাদের ফাইন্যান্স, প্রপার্টি কন্ট্রাক্টস অ্যান্ড স্যুটস, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। পার্ট 13 এখানে কি আছে, পার্ট 13-এ ট্রেড, কমার্স, তারপর তোমার ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, এই বিষয়গুলো এখানে রয়েছে। তারপরে আছে পার্ট 14, পার্ট 14-এ কী আছে, সার্ভিস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেটস, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আন্ডার যে সার্ভিস সেক্টরগুলো রয়েছে বা সার্ভিস রয়েছে, সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। পার্ট 14-এর এতে কী আলোচনা করা হয়েছে, বিভিন্ন ধরনের ট্রাইব্যুনালস সম্পর্কে আলোচনা করা হয়েছে। পার্ট 15-এ কী আছে, ইলেকশনস সম্পর্কে আলোচনা করা হয়েছে, নির্বাচন সম্পর্কে। পার্ট 7-এ কী বলা হয়েছে, পার্ট 16-এ কী আলোচনা করা হয়েছে না, এখানে স্পেশাল প্রভিশনস রিলেটিং সার্টেন ক্লাসেস, এসসি, এসটি, ওবিসি, এদের জন্য যে প্রভিশনসগুলো, সেটা এইখানে আলোচনা করা হয়েছে। পার্ট 17 এখানে কি বলা হয়েছে, পার্ট 17-এ বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী হবে, আমাদের ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা বলা হয়েছে আর্টিকেল 343 থেকে 351। তারপর আছে পার্ট 18-এ এমার্জেন্সি প্রভিশন রাখা হয়েছে 352 থেকে 360 পর্যন্ত, খুব ইম্পর্ট্যান্ট। পার্ট 18 অফ দ্য কনস্টিটিউশন, এমার্জেন্সি প্রভিশনস। পার্ট 19-এ আমরা মিসলেনিয়াস টার্মসগুলো এখানে দেখতে পাবো। আর পার্ট 20-তে কী দেখতে পাবো না, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এখানে একটা আর্টিকেল আছে, দ্যাট ইজ 368, 368 নম্বর ধারা, যার মাধ্যমে ভারতের সংবিধান অ্যামেন্ড হয়, সেটা এখানে রয়েছে। পার্ট 21-এ কী দেখতে পাবো না, পার্ট 21-এ টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনসগুলো দেখতে পাবো। আর পার্ট 22 এখানে আমরা কি দেখব না, এখানে টাইটেল স্যুট দেখব, মানে শর্ট টাইটেল, তারপর তোমার কমেন্সমেন্ট, অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ, রিপিলস ইত্যাদি বিষয়গুলোকে দেখতে পাবো। সো এটা এতটা ইম্পর্ট্যান্ট নয়, এর মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি বলে দিলাম, তোমরা নিজেরাও বুঝতে পারছো। চলো এবার আমরা দেখি যে আমাদের কনস্টিটিউশন যেটা, তার ফিচারটা কি, স্যালিয়েন্ট ফিচার্স অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা আমি ডিটেলসে পড়িয়েছি, এখন শুধু জাস্ট এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট ওয়ান ইজ ইন্টিগ্রেটেড অ্যান্ড ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। তাহলে ইন্টিগ্রেটেড অ্যান্ড ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বলতে দেখো, ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি মানে কিন্তু মানে কারো উপরে নির্ভরশীল এমনটা নয়, কনস্টিটিউশনের মাধ্যমেই এটি ডিপেন্ডেন্ট, মানে কনস্টিটিউশন ডিপেন্ড করে আমাদের জুডিশিয়ারি চলবে, কোনো ব্যক্তি বা কোনো চেয়ারের ওপরে ডিপেন্ড করে নয়। হ্যাঁ, আর ইন্টিগ্রেটেড ডিপেন্ডেন্ট যে জুডিশিয়ারি বলতে, যেমন আমাদের মনে করো জেলা জজ কোনো একটা রায় দিল, সেই রায় আমার যদি পছন্দ না হয় আমি হাইকোর্টে যেতে পারি, হাইকোর্টের রায় পছন্দ না হলে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। সেই অর্থে এই বিচার ব্যবস্থাটা আমাদের ডিপেন্ডেন্ট এবং ইন্টিগ্রেটেড। সিঙ্গল সিটিজেনশিপ, ওকে, সিঙ্গল সিটিজেনশিপ, ভারতে কোনো ডুয়াল সিটিজেনশিপ নেই, ভারতে সিঙ্গল সিটিজেনশিপ রয়েছে। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, খুব ইম্পর্ট্যান্ট, ভারতবর্ষে যারা অ্যাডাল্ট হবে 18+ যাদেরই বয়স হবে তারাই ভোটাধিকার পাবে। ড্রন ফ্রম ভ্যারিয়াস সোর্সেস, আমাদের ভারতীয় কনস্টিটিউশন বিভিন্ন সোর্স থেকে কালেক্ট হয়েছে। ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, আমাদের কনস্টিটিউশন যেমন রিজিড তেমনি ফ্লেক্সিবল। কেন? দেখো, ফ্লেক্সিবল এই অর্থে যে আমাদের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যায়, যার কারণে তো আমাদের এত অ্যামেন্ডমেন্ট হয়েছে কনস্টিটিউশনে। আবার রিজিড কেন? কারণ বলা হয়েছে যে কনস্টিটিউশনে, সুপ্রিম কোর্টের রায়তে বলা হয়েছে যে কনস্টিটিউশনের যে বেসিক ফিচার বা বেসিক স্ট্রাকচার সেটা যেন কখনো চেঞ্জ না হয়, এজন্য এটা রিজিড। আর কি, ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস, আমাদের ভারতবর্ষটা একটা ফেডারেল সিস্টেম ফলো করে। ফেডারেল সিস্টেম বলতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন আছে, তার মধ্যে ইউনিটারি বায়াস কথাটা কেন লেখা আছে? কারণ রাজ্যের থেকে বিশেষ বিশেষ ক্ষেত্রে কেন্দ্র সরকারের ক্ষমতাটা বেশি রাখা হয়েছে, অর্থাৎ রাজ্যের, আমাদের ফেডারেল সিস্টেমে আমাদের কনস্টিটিউশন রাজ্যকে যে ক্ষমতা দিয়েছে তার থেকে বেশি ক্ষমতা কেন্দ্র সরকারকে দিয়েছে, এই জন্য ইউনিটারি বায়াসের কথা বলা হচ্ছে। নেক্সট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী আমাদের ভারতবর্ষের যে সরকার পরিচালিত হবে সেটা পার্লামেন্টের মাধ্যমে পরিচালিত হবে।
ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, আমাদের কনস্টিটিউশন আমাদেরকে যেমন ফান্ডামেন্টাল রাইটস প্রোভাইড করে, আর সেই রাইট ভোগ করার জন্য আমাদের কিছু ডিউটিস পালন করতে হবে। আমাদের কনস্টিটিউশন একটা সেকুলারিজম ফলো করার জন্য সেকুলার কনস্টিটিউশন প্রোভাইড করা হয়েছে। আর কি ইন্ডিপেন্ডেন্ট বডিজ আমাদের কনস্টিটিউশন প্রোভাইড করেছে, যে বডিগুলো তারা ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করবে কারো হস্তক্ষেপ ছাড়া, মানে সভরেন কমিটি তৈরি করা হয়েছে। ওকে, চলো নেক্সট হচ্ছে ইম্পর্ট্যান্ট সোর্সেস অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন কোন সোর্স থেকে কোন কোন বিষয়গুলো নিয়েছি সেটা এবার দেখব। দেখো, আমরা যদি বলি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে আমরা কী কী বিষয়গুলো নিয়েছি, আমাদের কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেলটি রয়েছে, প্রস্তাবনাটা রয়েছে, সেটা আমরা আমেরিকা থেকে নিয়েছি। আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে, সেই ফান্ডামেন্টাল রাইটসগুলো আমেরিকা থেকে নিয়েছি। আমাদের সরকারের মধ্যে যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে সেটা আমেরিকা থেকে নিয়েছি। আমাদের এখানে যে ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের কার্যপ্রণালী সেটা আমরা আমেরিকা থেকে নিয়েছি। আমাদের এখানে প্রেসিডেন্টকে সরানোর জন্য যে ইমপিচমেন্ট পদ্ধতি সেটা আমেরিকা থেকে নিয়েছি। জুডিশিয়াল রিভিউ আমেরিকা থেকে নিয়েছি। জুডিশিয়াল রিভিউ কি? ধরো পার্লামেন্ট কোনো একটা আইন তৈরি করলো, সেই আইনটি যদি কোনো প্রকার কনস্টিটিউশনের পরিপন্থী হয় তাহলে আমাদের আদালতগুলোর কাছে, সুপ্রিম কোর্টের কাছে এই ক্ষমতা রয়েছে যে তারা সেই আইনগুলোকে রিপিল করে দিতে পারে বা অবৈধ বলে ঘোষণা করতে পারে। তো এই জুডিশিয়াল রিভিউ সিস্টেমটা আমরা আমেরিকা থেকে নিয়েছি। রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস, সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের জাজেসদের সরানোর জন্য যে ইমপিচমেন্ট পদ্ধতি তাদের রয়েছে সেটাও আমেরিকা থেকে নিয়েছি। তাহলে আমেরিকা থেকে কী কী নিয়েছি আরেকবার মনে করি, প্রিয়াম্বেল নিয়েছি, ফান্ডামেন্টাল রাইটস নিয়েছি, গভর্নমেন্টের ফেডারেল স্ট্রাকচার নিয়েছি, রাষ্ট্রপতির কার্যকাল বা রাষ্ট্রপতির কার্যপ্রণালী নিয়েছি, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট নিয়েছি, কোর্টের বিচারপতিদের ইমপিচমেন্টের পদ্ধতি নিয়েছি, আর জুডিশিয়াল রিভিউ নিয়েছি। এই 7টি টপিক আমরা নিয়েছি। এবার আসো ইউনাইটেড কিংডম থেকে আমরা কী নিয়েছি। দেখো, আমাদের যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, আমাদের ভারতে যে গভর্নমেন্ট চলে, যে কোনো কেন্দ্রের কথা বলো আর রাজ্যের কথা বলো, সেখানে পার্লামেন্টারি গভর্নমেন্ট রয়েছে, অর্থাৎ যেখানে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় সাধারণ জনগণের দ্বারা, তারপর তাদের দ্বারা তৈরি হয় সরকার পার্লামেন্টের মাধ্যমে। কেন্দ্রের ক্ষেত্রে লোকসভা, রাজ্যসভা, আর রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, বিধান পরিষদ। তো এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমরা ব্রিটেন থেকে পেয়েছি। সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা আমরা ব্রিটেন থেকে নিয়েছি। রুল অফ ল, যেটা আর্টিকেল 14 আমাদেরকে বলে, তাই না? আর আইনের শাসন, হ্যাঁ, আমরা আইনের শাসনের মধ্যে থাকি, বুঝতে পারছো? অর্থাৎ আমরা কনস্টিটিউশনের রুলের মধ্যে বসবাস করি। আইনের শাসন ব্যবস্থাটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি। আর বাইক্যামেরালিজম মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা আমরা কোত্থেকে নিয়েছি না, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এটা আমরা নিয়েছি হচ্ছে ব্রিটেন থেকে। তাহলে ব্রিটেন থেকে কি কি নিয়েছি আরেকবার বলি আমরা, না পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়েছি, বাইক্যামেরালিজম নিয়েছি মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সিঙ্গেল সিটিজেনশিপের বিষয়টা নিয়েছি, আর আর্টিকেল 14 রুল অফ লটা নিয়েছি। এবার কানাডার কনস্টিটিউশন থেকে আমরা কি নিয়েছি না, কানাডা এর কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি কোয়াসি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। ওকে, আমাদের যে ভারত সরকারের যে যে ফর্ম সেটা কোয়াসি ফেডারেল, টোটাল ফেডারেল নয়, কোয়াসি ফেডারেল মানে কেন্দ্রের দায়িত্ব এখানে বেশি থাকবে। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, ক্ষমতার বন্টন কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে, সেটা কানাডা থেকে নিয়েছি। রেসিডুয়াল পাওয়ার্স রিটেন্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিছু রেসিডুয়াল পাওয়ার থাকবে, যেমন ফরেন ইস্যুতে তারাই দেখতে পাবে, হ্যাঁ, তারাই রুল প্রণয়ন করতে পারবে। তো সেন্ট্রাল লিস্ট যেটাকে আমরা বলছি, সেই রেসিডুয়াল পাওয়ার সম্পর্কে কিন্তু কানাডা থেকে আমরা নিয়েছি। আয়ারল্যান্ড থেকে আমরা ডিপিএসপি নিয়েছি, খুব ইম্পর্ট্যান্ট। আয়ারল্যান্ড থেকে আমরা ডিপিএসপি নিয়েছি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আমাদের কনস্টিটিউশনের পার্ট 4-এ রয়েছে, সেটা নিয়েছি। আমরা রাজ্যসভায় নমিনেশন করবে মেম্বারদেরকে, সেই বিষয়টাও আয়ারল্যান্ড থেকে নিয়েছি। এবং প্রেসিডেন্টের ইলেকশন ব্যাপারটা কিন্তু আমরা আয়ারল্যান্ডে থেকে নিয়েছি, যে প্রেসিডেন্টের ইলেকশন কিভাবে হবে। ফ্রান্স থেকে আমরা কী কী নিয়েছি না, ফ্রান্স থেকে আমরা নিয়েছি সেটা হচ্ছে রিপাবলিক যে ধারণা সেটা, আর আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইন দ্য প্রিয়াম্বল। এই যে প্রিয়াম্বলের মধ্যে যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এই কথাগুলো রয়েছে, এটা আমরা ফ্রান্স থেকে বা ফ্রান্সের কনস্টিটিউশন থেকে নিয়েছি। আর আমাদের কনস্টিটিউশনের 75% অংশ যেখান থেকে আমরা পেয়েছি সেটা হচ্ছে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আমাদের কনস্টিটিউশনের 75%
পার্ট আমরা এই একটা আইন থেকে আমরা পেয়েছি 1935-এর ব্রিটিশ আমলের সেই ভারত শাসন আইন থেকে, যেখান থেকে আমরা ফেডারেল স্কিম পেয়েছি, প্রভিন্সিয়াল অটোনমি পেয়েছি, পাবলিক সার্ভিস কমিশন পেয়েছি, অফিস অফ গভর্নর পেয়েছি, জুডিশিয়ারি পেয়েছি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিলস। তার মানে একটা মূল যে শাসন পরিচালনার একটা ভিত্তি সেটা আমরা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে পেয়েছি। সাউথ আফ্রিকা থেকে আমরা কি পেয়েছি না, সাউথ আফ্রিকা থেকে আমরা পেয়েছি কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করার প্রসেস, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনকে কীভাবে আমরা অ্যামেন্ড করতে পারি সেই অ্যামেন্ডমেন্ট করার প্রসেস আমরা সাউথ আফ্রিকা থেকে পেয়েছি। রাজ্যসভার মেম্বারদের ইলেকশন কিভাবে হবে সেটা সাউথ আফ্রিকা থেকে আমরা পেয়েছি। তারপরে আসো জার্মানির কনস্টিটিউশন থেকে আমরা কি পেয়েছি, যেটাকে আমরা উইমার কনস্টিটিউশন বলি। সেই উইমার কনস্টিটিউশন বা জার্মানির কনস্টিটিউশন থেকে আমরা এমার্জেন্সি প্রভিশনস পেয়েছি। তাহলে এর জরুরি অবস্থা জার্মানি, এমন করে মনে রাখবে বা এর নিম্ননিকটা তৈরি করবে। জরুরি অবস্থা জার্মানি থেকে পেয়েছি, এবং জরুরি অবস্থা যখন চলবে তখন মানুষের যে ফান্ডামেন্টাল রাইটগুলো সাসপেনশন হবে, মানুষের ফান্ডামেন্টাল রাইটগুলো যে ভায়োলেট তখন হবে, সেই প্রভিশনস আমরা জার্মানি থেকে পেয়েছি। সোভিয়েত ইউনিয়ন থেকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস পেয়েছি। ফান্ডামেন্টাল রাইটস কোত্থেকে পেয়েছি মনে করো তো, বলো বলো বলো, কমেন্ট সেকশনে লিখো। ফান্ডামেন্টাল রাইটস আমরা পেয়েছি আমেরিকা থেকে, আর ফান্ডামেন্টাল ডিউটিস আমরা পেয়েছি রাশিয়া থেকে। আইডিয়াল অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস ইন প্রিয়াম্বল, এই ধারণাটা আমরা সোভিয়েত রাশিয়া থেকে নিয়েছি। অস্ট্রেলিয়া থেকে আমরা কি নিয়েছি না, অস্ট্রেলিয়া থেকে আমরা ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স উইদিন দ্য কান্ট্রি অ্যান্ড বিটুইন দ্য স্টেটস, একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের ব্যবসায়িক সম্পর্ক বা সারা দেশের মধ্যে ফ্রি কমার্স ট্রেড, এই বিষয়টা নিয়েছি। এবং খুব গুরুত্বপূর্ণ কনকারেন্ট লিস্ট, যেটা যুগ্ম তালিকা, অর্থাৎ কিছু ক্ষেত্র রাজ্যের জন্য, কিছু ক্ষেত্র কেন্দ্রের জন্য, এবং তার সাথে পাশাপাশি রাজ্য এবং কেন্দ্র উভয়ই কোনো সেক্টরে আইন প্রণয়ন করতে পারবে, সেই কনকারেন্ট লিস্ট আমরা অস্ট্রেলিয়া থেকে পেয়েছি। এবং প্রিয়াম্বলের ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বল, এটাও আমরা অস্ট্রেলিয়া থেকে পেয়েছি। আর কি জাপান থেকে আমরা কি পেয়েছি, জাপান থেকে আমরা পেয়েছি হচ্ছে প্রসিজার এস্টাবলিশড বাই ল। ওকে, আইনের মাধ্যমে সমস্ত কিছু এস্টাবলিশড হবে, সেই বিষয়টা আমরা জাপান থেকে পেয়েছি। ওকে, তো এই জায়গাগুলো থেকে এইগুলোই হচ্ছে বেসিক্যালি আমাদের কনস্টিটিউশনের সোর্স হিসাবে কাজ করেছে, এবং এই কনস্টিটিউশনগুলো বা এই দেশগুলির কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনটাকে ফিড করেছে। ওকে, চলো নেক্সট। এবার আমরা দেখছি আমাদের 80টি গুরুত্বপূর্ণ আর্টিকেল, যেটা আমাদের মনে রাখতেই হবে। যেমন আর্টিকেল 1 বলা হচ্ছে ভারতবর্ষের নামটা কি হবে এবং ভারতবর্ষ কি হবে, ইউনিয়ন হবে না ফেডারেশন হবে ইত্যাদি। তো মনে রাখবে ভারতবর্ষ একটা ইউনিয়ন, অর্থাৎ নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন আমরা আর্টিকেল 1-এ পেয়েছি। আর্টিকেল 3-তে আমরা পেয়েছি ভারতের কোনো নতুন রাজ্য বা কোনো নতুন রাজ্যের বর্ডার পরিবর্তন করা বা নতুন রাজ্যের নাম সিলেক্ট করা, নাম পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো আমরা আর্টিকেল 3-তে পেয়েছি। তারপর আমরা দেখো সিটিজেনশিপ সম্পর্কে এখানে বিশেষ কিছু বলার নেই। একটা মনে রেখো আর্টিকেল 6, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। আর্টিকেল 6টা দেখো, পাকিস্তানি নাগরিকদের কিভাবে ভারতীয় নাগরিক তারা প্রাপ্ত হবে, ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে, সেই বিষয়টা কিন্তু আর্টিকেল 6-এ রয়েছে। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে প্রশ্ন, তাই আমি এখানে আলোচনা করে দিলাম। ওকে, নাও চলো তাহলে তারপরে দেখো আর্টিকেল 13। আর্টিকেলে 13-এ কি আছে না, ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আমাদের প্রোভাইড করা হয়েছে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত। তো সেই ফান্ডামেন্টাল রাইটসগুলো যে ল ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডেরোগেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, এই বিষয়টা বলা হয়েছে। আর্টিকেল 14-এ আমাদের ইকুয়ালিটি বিফোর ল এর কথা বলা হয়েছে। আর্টিকেল 16-এ খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু, এই যে যতগুলো আর্টিকেল দেখছো আমি, আর 80খানা আর্টিকেলস, এই 80টা আর্টিকেলস মাথার মধ্যে রাখতে হবে, যেভাবে খুশি সেইভাবে। তো এটা নোট যেহেতু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়েই দিচ্ছি, তো এটাকে নোট করার দরকার নেই, এটা পেয়েই যাবে তোমরা পিডিএফ, কিন্তু শুনে রাখো এখন। তাহলে ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের চোখে সবাই সমান, এটা আর্টিকেল 14 বলছে। আর্টিকেল 16 বলছে যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে সবাই সমান অধিকার ভোগ করবে। ওকে, কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে এখানে কিছু পজিটিভ ডিসক্রিমিনেশন অবশ্যই থাকবে, যে সোশ্যাল স্ট্যাটাসটা মেনটেন করার জন্য। প্রিভিয়াস আমি পলিটির একটা এমসিকিউ সিরিজ এটা আলোচনা করেছি।
আচ্ছা, আর্টিকেল 17-এ রয়েছে আনটাচেবিলিটি অ্যাবলিশনের কথা, অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ করতে হবে। আর্টিকেল 19-এ বলা হয়েছে প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ এর সংরক্ষণ, হ্যাঁ, মানে বাক স্বাধীনতা, সেটা আর্টিকেল 19-এ বলা হয়েছে। আর্টিকেল 21-এ বলা হয়েছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ বিনা দোষে তোমাকে কেউ বন্দি বানিয়ে রাখতে পারবে না, তোমাকে বিনা দোষে, হ্যাঁ, কেউ ডিটেন করতে পারবে না, এটা অর্থাৎ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, ইট ইজ ইন আর্টিকেল নাম্বার 21। আর্টিকেল 21-এর একটি নতুন ধারা, এখানে বলা হয়েছে রাইট টু এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেকটা শিশুর ফান্ডামেন্টাল রাইটস গভর্নমেন্ট তাকে এডুকেশন প্রোভাইড করবে, বা আমাদের কনস্টিটিউশন তাকে এডুকেশন প্রোভাইড করবে, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। আর্টিকেল 25, এখানে বলা হচ্ছে ফ্রিডম অফ কনসিয়াস অ্যান্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস অফ রিলিজিয়ান, মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার, আর্টিকেল 25। আর্টিকেল 30 হচ্ছে যে যদি কোনো কমিউনিটি মনে করে, মাইনরিটি কমিউনিটিকে এই অধিকার দেওয়া হয়েছে যে তারা তাদের জন্য তাদের কালচারাল বা তাদের এডুকেশনাল ইনস্টিটিউশন তারা তৈরি করতে পারবে এবং সেটা অ্যাডমিনিস্টার করতে পারবে। ওকে, আর্টিকেল 31-এর আর্টিকেল 31, দেখো আর্টিকেল 31-এ ছিল সম্পত্তির অধিকার, ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো ওটা এখন একটা লিগাল রাইট, ওটার ফান্ডামেন্টাল রাইট এখন নয়। তো আর্টিকেল 31-এর সিতে আমরা কি দেখতে পাচ্ছি না, ডিপিএসপি যেগুলো আমাদের কনস্টিটিউশনে দেওয়া হয়েছে, সেই ডিপিএসপিগুলোকে সেভিং অফ লজ গিভিং এফেক্ট টু সার্টেন ডিপিএসপি, কিছু ডিপিএসপিকে সার্টেন এফেক্টের মাধ্যমে, মানে ল প্রোভাইডের মাধ্যমে সেটাকে কী করতে হবে না, লাগু করার চেষ্টা করতে হবে। আর্টিকেল 32 খুব ইম্পর্ট্যান্ট, যেটাকে বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে এটা হচ্ছে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, হ্যাঁ, মানে কনস্টিটিউশনের হার্ট বা সোল বলেছিলেন এই আর্টিকেল 32-কে। কি এটাতে ফান্ডামেন্টাল রাইটস যদি তোমার ভায়োলেট হয় তাহলে তুমি কি করতে পারো না, তুমি রেমেডিজ পেতে পারো, হ্যাঁ, অর্থাৎ তোমার যদি মৌলিক অধিকার খর্ব হয় তাহলে তুমি বিচারালয়ে বা আদালতে গিয়ে তার জন্য কি করতে পারো না, তোমার ফান্ডামেন্টাল রাইটসকে আবার ফিরে পেতে পারো, এবং তার জন্য সুপ্রিম কোর্টকে রিটস জারি করার জন্য বা লেখ জারি করার জন্য অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল 32-তে। ওকে, তাহলে একটা বিষয় হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশন সব কিছু দিল, কিন্তু কোনো সরকার যদি সেই ফান্ডামেন্টাল রাইটসকে যদি খর্ব করে তাহলে কি হবে? তাহলে তার জন্যই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, দ্যাট ইজ 32, এর মাধ্যমে আমাদের যে স্বাধীনতা বা আমাদের যে মৌলিক অধিকার সেগুলো রক্ষা হবে। এরপর আসো আর্টিকেল 38। আর্টিকেল 38-এ কী আছে না, স্টেট টু সিকিউর আ সোশ্যাল অর্ডার, হ্যাঁ, ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল। ওকে, অর্থাৎ জনগণের স্বার্থে, হ্যাঁ, অর্থাৎ পাবলিক ওয়েলফেয়ারের স্বার্থে আমাদের কী করতে হবে, সোশ্যাল অর্ডার সিকিউর করতে হবে রাজ্যকে। ওকে, আর্টিকেল 40-তে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে, হ্যাঁ, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতের কথা, এইটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় জিজ্ঞেস করে। আর্টিকেল 44, আর্টিকেল 44-এ ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে, হ্যাঁ, ইউনিফর্ম সিভিল কোড মানে সমস্ত জনগণের জন্য এক আইনের ব্যবস্থা করতে হবে। আর্টিকেল 45-এ বলা হয়েছে প্রভিশনস ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন চিলড্রেন বিলো দ্য এজ অফ 6 years, মানে এইখানে মানে আর্লি চাইল্ডহুডের কেয়ার নিতে হবে, হ্যাঁ, অর্থাৎ 6 বছরের আগে বাচ্চাকে তোমার কি করতে হবে না, শিক্ষার অঙ্গনে তাকে নিয়ে আসতে হবে, মানে অঙ্গনওয়াড়ি যে ব্যবস্থা সেটা এই প্রভিশনের মধ্যে রয়েছে, অর্থাৎ আর্লি চাইল্ডহুডের কেয়ার তার জন্য। আর আর্টিকেল 46-এ কী আছে না, প্রমোশন অফ এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট। ওকে, এডুকেশনাল আর ইকোনমিক ইন্টারেস্টের জন্য কাজ করতে হবে, ঠিক আছে, কাদের, অফ দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস, এসসি এসটিদের জন্য, অফ দ্য উইকার সেকশনস, যারা আমাদের সমাজের উইকার সেকশন, তাদের এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক প্রসপারিটি যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। আর্টিকেল 50-তে বলা হয়েছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ থেকে, এক্সিকিউটিভ কারা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এরা হচ্ছে এক্সিকিউটিভ বডি, এই এক্সিকিউটিভ বডির থেকে জুডিশিয়ারিকে আলাদা করতে হবে, তা নাহলে তো যে যখন চাইবে আইন তো বিচার তাদের মতন করে নেবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর্টিকেল 51 কি বলছে, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির জন্য আর্টিকেল 51 বলছে। আর্টিকেল 51-এর এতে বললাম ফান্ডামেন্টাল ডিউটিস আছে।
আর্টিকেল 72-তে কী আছে? প্রেসিডেন্টের ক্ষমতা, সে যে পার্ডন করতে পারবে, সাসপেন্ড করতে পারবে, রেমিট অর কমিউট সেন্টেন্স ইন সার্টেন কেসেস, অর্থাৎ রাষ্ট্রপতি যে ক্ষমাদান করতে পারবে সেটা 72-তে আছে। আর্টিকেল নাম্বার 74-এ কী আছে? কাউন্সিল অফ মিনিস্টার্স টু এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার্স তারা রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করবেন এবং তাকে সহযোগিতা করবেন রাষ্ট্র পরিচালনার জন্য। আর্টিকেল 76-এ কী আছে না? অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে। আর্টিকেল 78-এ প্রাইম মিনিস্টারের ডিউটিস সম্পর্কে বলা আছে। আর্টিকেল 110-তে আমাদের মানি বিল সম্পর্কে বলা আছে, অর্থাৎ মানি বিল কোনটা হবে তার ডেফিনেশন সম্পর্কে এখানে মোট 8খানা প্রভিশনস রাখা আছে, 8খানা ক্লজেস আছে। আর্টিকেল নাম্বার 112-তে আছে বাজেটের কথা, মানে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা আর্টিকেল 112-তে আছে। আর্টিকেল 123-এ প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারবে, হ্যাঁ, যখন পার্লামেন্টের সেশন চলবে না তখনও কিন্তু প্রেসিডেন্ট নিজের ক্ষমতা বলে, আর্টিকেল 123-এর বলে সে নিজে আইন পাস করতে পারবে, অর্ডিন্যান্স পাস করতে পারবে। আর্টিকেল 143-এ বলা হয়েছে যে প্রেসিডেন্টের ক্ষমতা আছে সে সুপ্রিম কোর্টের সাথে কনসাল্ট করবে যে কোনো ম্যাটারে। আর্টিকেল 148-এ বলা হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সিএজির কথা, সিএজি ইজ ইন দ্য আর্টিকেল নাম্বার 148। আর্টিকেল নাম্বার 149-এ বলা হয়েছে যে সিএজির ক্ষমতা কী আছে, সেই সিএজির ক্ষমতার কথা বলা হয়েছে। আর্টিকেল 155-এ রাজ্যপালের নিয়োগের কথা বলা হয়েছে। আর্টিকেল 161-এ বলা হয়েছে যে পাওয়ার অফ গভর্নর টু গ্র্যান্ট পার্ডনস, তাহলে দেখো রাজ্যপাল ক্ষমা প্রদান করতে পারবে, শাস্তি কমাতে পারবে। যারা জেলে বন্দি থাকে, যাদের শাস্তি হয় মানে মৃত্যুদণ্ড হয়, তার শাস্তি কমানো, যারা অনেক দিনের শাস্তি হয়েছে তার শাস্তিকে কমিয়ে আনা, এই কাজগুলো প্রেসিডেন্টের কোন ধারাতে ছিল বলো দেখি? আমরা একটুকে পড়ে আসলাম, দেখো এখানে প্রেসিডেন্টের ছিল 72 নম্বর ধারাতে, আর সেটা রাজ্যপালকে কত নম্বর ধারায় দেওয়া হয়েছে? রাজ্যপালকে সেটা দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 161-এ। ওকে, নাও আর্টিকেল নাম্বার 163-তে কী আছে না? কাউন্সিল অফ মিনিস্টার্স, যা মানে রাজ্যের যে কাউন্সিল অফ মিনিস্টার তারা গভর্নরকে হেল্প করবে, অ্যাডভাইস করবে, এই বিষয়টা বলা হয়েছে। অ্যাডভোকেট জেনারেলের কথা, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট এটা আর্টিকেল 165-এ বলা হয়েছে। ওকে, নাও উইচ চলো তারপরে আর্টিকেল 167-এর কথা বলা হয়েছে, যেখানে চিফ মিনিস্টারের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 168 যেখানে কনস্টিটিউশন অফ লেজিসলেচার্স ইন দ্য স্টেট, রাজ্যের যে লেজিসলেচার, রাজ্যের যে বিধানসভা বিধান পরিষদ এটা সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 169-এ ক্রিয়েশন অ্যান্ড অ্যাবলিশন অফ লেজিসলেটিভ কাউন্সিলস ইন দ্য স্টেট, রাজ্যের বিধান পরিষদের নির্মাণ এবং তার ভঙ্গ করে দেওয়া, সেটা 169-এ বলা হয়েছে। আর্টিকেল 170-তে বলা হয়েছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি এর কম্পোজিশন কী কী হবে, রাজ্যের বিধানসভা কী কী নিয়ে গঠিত হবে সেটা এখানে বলা হয়েছে। 171-এ বলা হয়েছে, আর্টিকেল 171-এ বলা হয়েছে কম্পোজিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন দ্য স্টেট, হ্যাঁ, বিধান পরিষদ কীভাবে গঠিত হবে সেই কথাটা বলা হয়েছে। আর্টিকেল 172 এখানে স্টেট লেজিসলেচারে কতদিন এরা চলবে, 5 বছরের সময়কালের কথা বলা হয়েছে। 173 আর্টিকেল 170-তে বলা হয়েছে যে একজন এমএলএ হওয়ার জন্য কি কোয়ালিফিকেশান লাগবে সেটা বলা হয়েছে। আর্টিকেল 174-এ বলা হয়েছে যে সেশনস অফ দ্য স্টেট লেজিসলেচার, তারপর তোমার প্রোরোগেশন অ্যান্ড ডিসলিউশনের কথা বলা হয়েছে। আর্টিকেল 178-এ স্পিকার্স অ্যান্ড ডেপুটি স্পিকার্সের কথা বলা হয়েছে লেজিসলেটিভ এর। আর আর্টিকেল 194-এ পাওয়ার্স অ্যান্ড প্রিভিলেজেস অফ ইমিউনিটি অফ অ্যাডভোকেট জেনারেলের কী ক্ষমতা সেটা বলা হয়েছে। ওকে, নাও আর্টিকেল 200 বলা হয়েছে যে অ্যাসেন্ট টু বিলস বাই গভর্নর, ইনক্লুডিং রিজার্ভেশন ফর প্রেসিডেন্ট, গভর্নর কোন বিলে তার সম্মতি দেবে না দেবে সেই বিষয়টা বলা হয়েছে কোনো বিলে। 202 নম্বর আর্টিকেলে বলা হয়েছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কেন্দ্রের জন্য সেটা কততে ছিল আমি একটু পরে দেখাবো, যে রাজ্যের আর কেন্দ্রেরটা কীভাবে মনে রাখবে সেটা আমি ট্রিকের মাধ্যমে দেখাবো। আর্টিকেল 202-তে কী বলা হয়েছে না? আর্টিকেল 202-তে বলা হয়েছে যে এক মিনিট দাঁড়ান, পেনটা নিয়ে নিই। হ্যাঁ,
আর্টিকেল 202-তে বলা হয়েছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য স্টেট লেজিসলেচার, আর মানে রাজ্যের বাজেটের কথা আর কি। 210-এ বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড ইন স্টেট লেজিসলেচার, স্টেট লেজিসলেচারে কোন ভাষা ব্যবহার করা হবে সেটা 210। 212-তে কী বলা হয়েছে কোর্টস নট টু ইনকোয়ারি ইন্টু প্রসিডিংস অফ দ্য স্টেট লেজিসলেচার, স্টেট লেজিসলেচারে কী হচ্ছে না হচ্ছে সেটা কোর্ট ইনকোয়ার করতে পারবে না। 213 আর্টিকেল 213-তে বলা হয়েছে পাওয়ার অফ গভর্নর টু প্রমালগেট অর্ডিন্যান্সেস, যেমন রাষ্ট্রপতিকেও ক্ষমতা দেওয়া হয়েছে তেমনি রাজ্যপালকেও ক্ষমতা দেওয়া হয়েছে, সে অর্ডিন্যান্স পাস করতে পারবে। হাইকোর্টের যে কথা বলা হয়েছে আর্টিকেল 214-এ, আর্টিকেল 217-এ বলা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড কন্ডিশনস অফ দ্য অফিস অফ দ্য জাজ অফ হাইকোর্ট, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের কথা এখানে বলা হয়েছে। আর্টিকেল 226-এ পাওয়ার অফ হাইকোর্টস টু ইস্যু সার্টেন রিটস, হাইকোর্টস কিছু রিট ইস্যু করতে পারবে, সেটা আর্টিকেল 226-এ বলা হয়েছে। স্পেশাল প্রভিশনস উইথ রেসপেক্ট টু দিল্লি, দিল্লি যেহেতু ক্যাপিটাল সিটি, ক্যাপিটাল রাজ্য, সেই জন্য তার স্পেশাল প্রভিশনসের কথা 239-এর এতে বলা হয়েছে। 243-এর বিতে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। 243-এর সিতে পঞ্চায়েতের কী নিয়ে পঞ্চায়েত থাকবে, 3 টায়ার পঞ্চায়েত, সেটা বলা হয়েছে। আর্টিকেল 243Gতে বলা হয়েছে যে পঞ্চায়েতের পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি কী থাকবে সেই বিষয়ে। আর্টিকেল 243Kতে বলা হয়েছে পঞ্চায়েতে ইলেকশন কিভাবে হবে। আর্টিকেল 249-এ বলা হয়েছে যে পাওয়ার অফ পার্লামেন্ট টু লেজিসলেট উইথ রেসপেক্ট টু ম্যাটার ইন দ্য স্টেট লিস্ট ইন ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থে স্টেট লিস্টে যে বিষয়গুলো রয়েছে সেইগুলো সম্পর্কে পার্লামেন্টের যে ক্ষমতা সেটা বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 261, ওকে 262, আর্টিকেল 262-তে বলা হয়েছে যে অ্যাডজুডিকেশন অফ ডিসপিউটস রিলেটিং টু ওয়াটার্স অফ ইন্টারস্টেট রিভার্স অফ রিভার ভ্যালিজ, মানে জলবিবাদ, নদী চুক্তি, এই সম্পর্কে বলা হয়েছে। রাজ্যগুলোর মধ্যে যে নদী বিবাদ আছে সেটা আর্টিকেল 262-তে বলা হয়েছে। আর্টিকেল 263-তে বলা হয়েছে প্রভিশনস উইথ রেসপেক্ট টু অ্যান ইন্টারস্টেট কাউন্সিল, ইন্টারস্টেট কাউন্সিল সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 62-তে কী বলা, আর্টিকেল 265-এ কী বলা হয়েছে, আর্টিকেল 265-এ ট্যাক্সেস নট টু বি ইম্পোজড সেভ বাই অথরিটি অফ ল, এটা বলা হয়েছে। আর্টিকেল 275-এ গ্র্যান্টস ফ্রম দ্য ইউনিয়ন টু সার্টেন স্টেটস, এটা বলা হয়েছে। মানে কিছু কিছু রাজ্যকে যে গ্র্যান্ট প্রোভাইড করে কেন্দ্র সরকার সেটা 275 অনুযায়ী করে। আর্টিকেল 280 ফিনান্স কমিশনের কথা বলা হয়েছে। আর্টিকেল 300-এ সুটস অ্যান্ড প্রসিডিংস সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 300-এর এতে বলা হয়েছে পারসনস নট টু বি ডিপ্রাইভড অফ প্রপার্টি সেভ বাই অথরিটি অফ ল, মানে প্রপার্টি রাইটের কথা বলা হয়েছে। ডিসমিসাল, রিমুভাল অ্যান্ড রিডাকশন ইন র্যাঙ্ক অফ প্রফেশনস এমপ্লয়েড ইন সিভিল ক্যাপাসিটিস আন্ডার ইউনিয়ন আর স্টেট। তারপরে তোমার আর্টিকেল 312-তে বলা হয়েছে অল ইন্ডিয়া সার্ভিসের কথা। আর্টিকেল 315-তে আছে পাবলিক সার্ভিস কমিশন এবং কেন্দ্রের জন্য, রাজ্যের জন্য স্টেট পাবলিক সার্ভিস অ্যান্ড কমিশনের কথা বলা হয়েছে 315। আর্টিকেল 320-তে ফাংশনস অফ পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হয়েছে। আর্টিকেল 323-এর এতে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালসের কথা, যেটা স্যাটে মামলা হয় না, এই যে আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি স্যাট শুনতে পাওয়া যায়, কারণ চাকরি বাকরির দুর্নীতি হয়, সেই মামলাটা এখানে করার কথা বলা হয়েছে, সেই বিষয়টা এখানে রয়েছে। আর্টিকেল 324 এখানে রয়েছে তোমার সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশনস বিটুইন ইলেকশন কমিশন, অর্থাৎ ইলেকশন কমিশনের বিষয়টা আর্টিকেল 324-এ রয়েছে। আর্টিকেল 330-তে রয়েছে SC STদের রিজার্ভেশনের কথা হাউসে, মানে পার্লামেন্টে SC ST রিজার্ভেশনের কথা এখানে রয়েছে। আর্টিকেল 335-এ রয়েছে যে SC STদের জন্য যে সার্ভিস এবং পোস্টে তারা যে অগ্রাধিকার পাবে সেটা 335-এ রয়েছে। আর্টিকেল 352-তে রয়েছে কিনা প্রক্লেমেশন অফ এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সির কথা, ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352-তে। আর্টিকেল 356-এ প্রেসিডেন্ট রুল, মানে স্টেট এমার্জেন্সি, রাজ্য এমার্জেন্সি লাগু করার কথা বলা হয়েছে। মনে রাখো এখানে আরেকটা আর্টিকেল আছে, দ্যাট ইজ 356 অ্যান্ড 365, 356, 365, এই দুটোতেই রাজ্যের এমার্জেন্সির জন্য বলা হয়েছে। আর্টিকেল 360-তে ন্যাশনাল মানে ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়েছে।
আর্টিকেল 368 খুব গুরুত্বপূর্ণ, কারণ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথা ওখানে বলা আছে। আর্টিকেল 370 এখানে টেম্পোরারি প্রভিশনস উইথ রেসপেক্ট টু দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর, যেটাকে অ্যাব্রগেট করা হয়েছে বর্তমানে আর্টিকেল 370। ওকে, তো এই কয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ আর্টিকেল, তোমরা যে কোনোভাবে এটাকে মনে রাখার চেষ্টা করবে। নাও এখন আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখতে চলেছি, যেখান থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করে, এবং এর জন্য কিছু ট্রিক আমরা ইউজ করব। দেখো, ট্রিক নাম্বার 1 বলছে যে কিছু কিছু এখানে একটা আর্টিকেল দেখতে পারবে যেগুলো কেন্দ্র এবং রাজ্য, মানে এইখানে যে আর্টিকেলস বা প্রভিশনসগুলো দেখবে কেন্দ্র সরকারের জন্য, আর এইখানে দেখবে রাজ্য সরকারের জন্য সেম প্রভিশনসগুলো। ওকে, তো কেন্দ্র সরকারের জন্য যে আর্টিকেলস নাম্বার আছে তার সঙ্গে 90 অ্যাড করলেই তুমি রাজ্যের আর্টিকেলসগুলো পেয়ে যাবে। ওকে, যেমন আর্টিকেল 112, যেখানে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর ইউনিয়ন, অর্থাৎ কেন্দ্রের বাজেটের কথা 112তে বলা হচ্ছে, ঠিক তার সাথে 90 অ্যাড করো, দেখো পেয়ে যাবে 202। আর্টিকেল 202তে রাজ্য সরকারের বাজেটের কথা রয়েছে। তাহলে কেন্দ্র সরকারের বাজেট 112, রাজ্য সরকারের বাজেট 90 যোগ করে 202। রাজ্য সরকারের যে প্রসিজার ইন পার্লামেন্ট উইথ রেসপেক্ট টু এস্টিমেটস, বাজেট এস্টিমেশনের ব্যাপারটা কেন্দ্র সরকারের আর্টিকেল 113তে রয়েছে, রাজ্য সরকারের 90 যোগ করে 213তে রয়েছে। কোনো বিল অ্যাপ্রোপ্রিয়েশন অফ বিলস, সেই অ্যাপ্রোপ্রিয়েশন বিলসের ক্ষেত্রে কেন্দ্রে 114 নম্বর ধারা, রাজ্যে 90 যোগ করে 204 নম্বর ধারায় রয়েছে। ওকে, বোঝা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ, চলো তাহলে তারপর দেখো, তারপর হচ্ছে তোমার যে সাপ্লিমেন্টারি অ্যাডিশনাল অর এক্সেস গ্র্যান্টস যেটা প্রোভাইড করা হয়, সেটা কেন্দ্রের জন্য 115তে রয়েছে, সেটা রাজ্যের ক্ষেত্রে 90 অ্যাড করে 205-এ রয়েছে। আর্টিকেল 116, যেখানে ভোটস অন অ্যাকাউন্ট, ভোটস ফর অফ ক্রেডিট অ্যান্ড এক্সেপশনাল গ্র্যান্টসের কথা, সেটা রাজ্যের জন্য 206-এ রয়েছে। আর্টিকেল 217, স্পেশাল প্রভিশনস অ্যাজ টু ফিনান্সিয়াল বিলস, ফিনান্সিয়াল বিলের ক্ষেত্রে যে স্পেশাল প্রভিশনসগুলো সেটা কেন্দ্র সরকারের জন্য 117 নম্বর আর্টিকেলে আছে, তার সাথে 90 অ্যাড করলেই 207 নম্বর ধারাতে রাজ্যের জন্য রয়েছে। 119, যেখানে রয়েছে রেগুলেশন বাই ল অফ প্রসিজার ইন পার্লামেন্ট ইন রিলেশন টু ফিনান্সিয়াল বিজনেস, আর এটা 209 রাজ্যের জন্য রয়েছে। 120, যেখানে পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা বলা হয়েছে, তার সাথে 90 অ্যাড করে 210-এ রাজ্যের যে বিধানসভা রয়েছে তার ভাষার কথা বলা হয়েছে। আর্টিকেল 121, যেখানে রেস্ট্রিকশন অন ডিসকাশন ইন পার্লামেন্ট, ওকে, সেটা রাজ্যের জন্য 211-তে রয়েছে। আর্টিকেল 122, কোর্টস নট টু এনকোয়ারি ইন্টু প্রসিডিংস অফ পার্লামেন্ট, এটা কেন্দ্র সরকারের জন্য আর্টিকেল 112-তে, রাজ্যের জন্য 212-তে রয়েছে। ওকে, 112 বলছিলাম, 122 আর এটা 212। আচ্ছা, এবার চলে আসো আর্টিকেল 123, যেখানে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের ক্ষমতা, 90 অ্যাড করো 213-তে চলে যাবে রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। 124, যেখানে এস্টাবলিশমেন্ট অফ কনস্টিটিউশন, সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনের কথা বলা হয়েছে, তেমনি রাজ্যের হাইকোর্ট কনস্টিটিউশনের কথা 214, 90 অ্যাড করে পেয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? সো এটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। হ্যাঁ, চলো আরেকটা দেখো, আরেকটা হচ্ছে এটা কি না, ট্রিক 2, দ্যাট ইজ টু অবটেন দেয়ার ইকুইভ্যালেন্ট স্টেট, অর্থাৎ এখানে কেন্দ্র সরকারের যে আর্টিকেলসগুলো দেখবো তার সাথে 89 অ্যাড করলেই রাজ্য সরকারটা পেয়ে যাবে। আগেরটা 90 ছিল, এবার 89। যেমন আর্টিকেল 72, যেখানে প্রেসিডেন্টের পাওয়ার, তার ক্ষমা প্রদান করা, হ্যাঁ, সে ক্ষমা প্রদান করতে পারবে, পার্ডন করতে পারবে, এই বিষয়টার সাথে আর্টিকেল 72-এর সাথে 89 অ্যাড করো, দেখো 161 পেয়ে যাচ্ছ। এখানে রাজ্যপাল এই ক্ষমতা দেওয়া হয়েছে। আর্টিকেল 74, যেখানে কাউন্সিল অফ মিনিস্টার প্রেসিডেন্টকে হেল্প করবে সব বিষয়ে, বা প্রেসিডেন্টের কাছে সমস্ত কিছু জানাবে, অ্যাডভাইস করবে, সেটা 89 অ্যাড করো, 163-তে রাজ্যপালের কাছে, রাজ্যপালকে মুখ্যমন্ত্রী জানাবে। আর্টিকেল 76, এখানে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে আর্টিকেল 176-এ, তার সাথে 89 অ্যাড করো, পেয়ে যাচ্ছ 165, এখানে অ্যাডভোকেট জেনারেল কথা বলা হয়েছে, অর্থাৎ কেন্দ্রের জন্য ল অফিসার হন যিনি, তিনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, আর রাজ্যের যিনি ল অফিসার হন তিনি হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট জেনারেল অফ দ্য রেসপেক্টিভ স্টেট। আর্টিকেল 77-এ বলা হয়েছে কন্ডাক্ট অফ বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের কার্যপ্রণালীর কথা, সেটা রাজ্যের কার্যপ্রণালী হচ্ছে 166 আছে, 89 অ্যাড করে পেয়ে যাবে।
আর্টিকেল 78-এ বলা হয়েছে প্রাইম মিনিস্টারের ক্ষমতা সম্পর্কে, আর তার সাথে 89 অ্যাড করো, পেয়ে যাচ্ছ তুমি আর্টিকেল নাম্বার 167, সেখানে চিফ মিনিস্টার সম্পর্কে পেয়ে যাচ্ছ। আর্টিকেল 79 যেখানে পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে, প্রভিশন রয়েছে, এর সাথে 89 অ্যাড করো, তাহলে তুমি পেয়ে যাবে যে না কি রাজ্যের বিধানসভা কীভাবে তৈরি হবে সেটা এখানে বলা হয়েছে। আরও আছে আর্টিকেল 85, যেখানে সেশন অফ পার্লামেন্ট, কেন্দ্র সরকারের যে পার্লামেন্ট আমাদের যেটা ভারতের পার্লামেন্ট, তার সেশন, ডিজলিউশন, প্রোগ্রেগেশন সম্পর্কে, সেইটাই আবার 89 অ্যাড করে দেখো 174-এ রাজ্যের জন্য পেয়ে যাচ্ছ, যে বিধানসভা কতদিন থাকতে পারবে, হ্যাঁ, কীভাবে তাকে ডিজলিউট করা যাবে ইত্যাদি। 86-এ প্রেসিডেন্টসের রাইট টু অ্যাড্রেস অ্যান্ড সেন্ড মেসেজ টু দ্য হাউজেস, মানে প্রেসিডেন্ট কী করবেন না, তিনি রাজ্যের যে আছে পার্লামেন্ট আছে সেখানে তিনি মেসেজ দিবেন, তার ভাষণ দেবেন, আর সেটা 89 অ্যাড করে চলে যাও 175-এ রাজ্যের ক্ষেত্রে গভর্নর করবেন। 88-এ রাইটস টু মিনিস্টার আর অ্যান্ড অ্যাটর্নি জেনারেল অ্যাজ রেসপেক্ট অফ হাউজেস, যেমন কেন্দ্রের ক্ষেত্রে, হ্যাঁ, রাইটস অফ মিনিস্টার্স অ্যান্ড অ্যাটর্নি জেনারেল এবং মিনিস্টারদের ক্ষমতার কথা বলা হয়েছে আর্টিকেল 88-এ, আর সেটার সঙ্গে 89 অ্যাড করো, দেখো পেয়ে যাবে আর্টিকেল 177, যেখানে রাইটস অফ মিনিস্টার্স অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল অ্যাজ রেসপেক্ট অফ দ্য হাউস লেখা আছে। আর্টিকেল 102, এখানে লেখা আছে কি না, ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ, পার্লামেন্টের মেম্বারশিপদের কীভাবে ডিসকোয়ালিফাই করা যাবে বা তারা কিভাবে অযোগ্য হয়ে যাবে সেই পদে, সেটা সম্পর্কে বলা আছে। তার সঙ্গে 90 অ্যাড করো, 89 অ্যাড করো, এইখানে তুমি পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ আর্টিকেল নাম্বার 192-তে পেয়ে যাচ্ছ ডিসকোয়ালিফিকেশন ফর মেম্বারশিপ। তারপর চলে আসো আর্টিকেল 105, এখানে তোমার পার্লামেন্টের, হাউস অফ পার্লামেন্টের পাওয়ার্স, প্রিভিলেজ, হ্যাঁ, বা এর মেম্বারদের কি ক্ষমতা সেটা দেওয়া আছে, সেটা রাজ্যের ক্ষেত্রে 194-এ তুমি পেয়ে যাবে। ভোটিং ইন হাউস, দ্য পাওয়ার অফ হাউস টু অ্যাক্ট নট উইথ স্ট্যান্ডিং ভ্যাকান্সিজ অ্যান্ড কোরাম, এটা কেন্দ্রের ক্ষেত্রে 100-তে পাবে, তার সাথে 89 অ্যাড করে 189-এ তুমি রাজ্যের বিধানসভা মধ্যে এই বিষয়টা পেয়ে যাবে। আর্টিকেল 111, দ্যাট ইজ অ্যাসেন্ট টু বিলস, প্রেসিডেন্টের যে বিলে নিজের মত প্রদান করা, হ্যাঁ, বা সই করে দেওয়া, সেই বিষয়টা আর্টিকেল 111-তে রয়েছে, আর 89 অ্যাড করে চলে যাও, এটা 200 আর্টিকেলে তুমি পেয়ে যাবা যে গভর্নর এটাকে দেখবেন আর্টিকেল 200-তে। ওকে, যদিও সমস্তটা এক্স্যাক্টলি এমনটা নয়, তবুও কিছুটা কাছাকাছি তো আছে। আর্টিকেল 110, এখানে তোমার ডেফিনেশন অফ মানি বিলস আছে, আর রাজ্যের ক্ষেত্রে আর্টিকেল 199-এ মানি বিল সম্পর্কে, স্টেট লেজিসলেচারের মানি বিল সম্পর্কে ডেফিনেশন আছে। ওকে, সো আশা করছি এই পুরো বিষয়টা তোমরা যদি কয়েকবার দেখো তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি, ভালো থেকো সবাই।